আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, এসএসটি টেকবিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে থাকছে, আপনি যদি অবসরপ্রাপ্ত চাকরিজীবী হয়ে থাকেন অর্থাৎ পেনশনিয়ার হয়ে থাকেন এবং আপনার যদি নির্দিষ্ট মেয়াদী কোনো সঞ্চয়পত্র বা পারিবারিক সঞ্চয়পত্র বা এফডিআর অথবা এফডিএস থেকে থাকে, তাহলে সেইগুলি আপনি কিভাবে ই রিটার্নে দাখিল করবেন সেই সম্পর্কে। তো ভিডিওটি না টেনে যদি পুরো ভিডিওটি আপনি দেখেন, তাহলে এই ভিডিওটি শেষে আপনার নিজের রিটার্নে আপনি সঞ্চয়পত্র, পারিবারিক সঞ্চয়পত্র, এফডিআর কিংবা এফডিএস ইত্যাদি বিষয়ে ই রিটার্নে দাখিল করে সাবমিট করতে পারবেন। তার কথা নয়, চলুন আমরা ভিডিওটি দেখি। এই জন্য আপনি আপনার কম্পিউটার, ল্যাপটপ বা মোবাইলে থাকা একটি ব্রাউজারে প্রবেশ করবেন। তো আমি একটি ব্রাউজারে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে আমি এখানে যে লিঙ্কটা দিয়েছি সেই লিঙ্কটা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সেই লিঙ্কে ক্লিক করেও আমি এখন যে পেজে যাব আপনারা সেখানে যেতে পারবেন। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে যে 6টা অংশ আছে এর মধ্যে থেকে আপনি ই রিটার্ন এখানে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে আপনার অ্যাকাউন্ট থাকুক বা না থাকুক, আপনি আই এম অলরেডি রেজিস্টার্ড এখানে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করলাম। হ্যাঁ, এখানে ক্লিক করার পরে যদি আপনার রেজিস্টার না থাকে, প্রথমে আপনি টিন সার্টিফিকেট খুলতে হবে। হ্যাঁ, তো কিভাবে আপনি মোবাইল দিয়ে টিন সার্টিফিকেট খুলবেন সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়েছি। সেই ভিডিওটা দেখে আপনারা মোবাইল দিয়ে টিন সার্টিফিকেট খুলতে পারবেন। তো টিন সার্টিফিকেট ডাউনলোড করার পরে আপনি এই যে রেজিস্ট্রেশন কিভাবে করবেন সেই ভিডিওর লিঙ্কও আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়েছি। সেই ভিডিওটা দেখে আপনি টিন সার্টিফিকেট দিয়ে ই রিটার্ন দাখিলের জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন। তারপরে ফরগট পাসওয়ার্ড, যদি আপনি পাসওয়ার্ড ভুলে যান তাহলে কিভাবে আপনি আপনার পাসওয়ার্ড পুনরুদ্ধার করবেন সেই ভিডিওর লিঙ্কও আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়েছি। আপনারা সেখানে ক্লিক করে আপনার হারিয়ে যাওয়া পাসওয়ার্ড উদ্ধার করতে পারবেন। তারপরে যদি আপনি আপনার মোবাইল নাম্বার চেঞ্জ করতে চান, তো কিভাবে চেঞ্জ করবেন তা আমি দেখিয়ে দিচ্ছি। আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে 12 ডিজিটের 3 নাম্বার দিবেন, আর যে নাম্বারটা নতুন দিতে চান সেই নাম্বারটা এখানে দিবেন। এই যে এন্টার নিউ মোবাইল নাম্বার দিয়ে তারপরে ভেরিফাই ক্লিক করবেন। করার পরে আপনার মোবাইলে ওটিপি যাবে। ওটিপিটা এখানে সাবমিট করে দিলেই আপনার মোবাইল নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে। আশা করি ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার। এখন আমি আবার ব্যাকে যাই। আচ্ছা, তারপরে এখানে আপনি আপনার 12 ডিজিটের 3 নাম্বার, পাসওয়ার্ড এবং এই যে ক্যাপচাটা আছে সেই ক্যাপচাটা যেভাবে আছে আপনি সেইভাবে এখানে লিখে সাইন ইনে ক্লিক করবেন। আপনি রিটার্নের পেজে যেতে পারবেন। তো আমি আমার 12 ডিজিটের 3 নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে দিলাম। এখন আমি এই ক্যাপচাটা এখানে লিখবো। তো এই ক্যাপচা বুঝতে সমস্যা হলে আপনারা এখানে রিফ্রেশ বাটনে ক্লিক করলে এটা চেঞ্জ হবে। হ্যাঁ, তো আপনার যেটা বুঝতে সুবিধা সেটা আপনি এখানে দেবেন। তো এই ক্যাপচাটা আমি এখানে দিয়ে দিই। তো আমি ক্যাপচাটা দিলাম। এখন আমি সাইন ইনে ক্লিক করব। হ্যাঁ, সাইন ইনে ক্লিক করার পর এখানে দেখেন রেগুলার ই রিটার্ন। আগে আরেকটা ছিল সিঙ্গেল পেজ রিটার্ন, এখন এটা তুলে দিয়েছে। তো আপনারা যারা জিরো রিটার্ন জমা দিবেন, এখন আপনারা সবাই রেগুলার ই রিটার্নে ক্লিক করে রিটার্ন জমা দিতে হবে। এখন আর সিঙ্গেল পেজ রিটার্নটা নেই। আচ্ছা, তো আমি এখানে ক্লিক করলাম। হ্যাঁ, এখানে ক্লিক করার পরে অ্যাসেসমেন্ট ইনফরমেশন, যেহেতু আপনি আপনার টিন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেছেন, তাই রিটার্ন স্কিমটা এখানে সেলফে দেখাবে। এটা কোনোভাবে আপনি এখানে পরিবর্তন করতে পারবেন না, চেষ্টা করেও লাভ নেই। অ্যাসেসমেন্ট ইয়ার 2024-25 এটা এখানে অটোমেটিক থাকবে। ইনকাম ইয়ারটা এখানে যে আছে ফ্রম 1 জুলাই 2023 থেকে 30 জুন 2024 পর্যন্ত, এটা অটোমেটিক থাকবে, এখানে চেঞ্জ করতে যাবেন না। হ্যাঁ, তারপরে দেখেন এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য অ্যাবভ মেনশনড ইনকাম ইয়ার। এই যে এখানে 2023 থেকে 2024 এই সময়ের মধ্যে কি আপনার ট্যাক্সেবল ইনকাম এখানে আছে? অবশ্যই আছে, এই জন্য ইয়েস দিবেন। হ্যাঁ, আপনি অবসরপ্রাপ্ত হলেও ইয়েস দিবেন। চাকরিজীবী, বেসরকারি, সরকারি যে কোনো চাকরিজীবী হন আপনারা এখানে ইয়েস দিবেন। তারপরে বলছে এনি ইনকাম হুইচ ইজ ফুললি এক্সাম্পটেড ফ্রম ট্যাক্স, অর্থাৎ আপনি যে কোনো আয়ের জন্য কি সম্পূর্ণ কর অব্যাহতি পেতে চান, এটা নো দিবেন। হ্যাঁ, তারপরে রেসিডেন্ট স্ট্যাটাস হলো আপনি যদি নিবাসী হয়ে থাকেন রেসিডেন্ট দিবেন, আর অনিবাসী হলে নন রেসিডেন্ট দিবেন। হ্যাঁ, তো আমি নিবাসী, এই জন্য আমি এখানে ক্লিক করলাম। তারপরে এখানে দেখেন হেডস অফ ইনকাম, আপনার প্রধান আয়। এখানে মোট 7টা অপশন আছে। এই 7টা অপশন থেকে যদি আপনি চাকরিজীবী হয়ে থাকেন এটাতে ক্লিক করবেন। যদি আপনার ইনকাম বাড়ি ভাড়া থেকে আসে তাহলে এটাতে ক্লিক করবেন। যদি কৃষিখাত থেকে আপনার আয় এসে থাকে এটাতে ক্লিক করবেন। যদি ব্যবসা থেকে আপনার আয় এসে থাকে তাহলে আপনি এটাতে ক্লিক করবেন। ক্যাপিটাল গেইনস, মূলধনী লাভ থেকে যদি আসে এটাতে ক্লিক করবেন। ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেটস যদি হয়, আর্থিক সম্পদ থেকে যদি আপনার আয় এসে থাকে তাহলে এটাতে ক্লিক করবেন। ইনকাম ফ্রম আদার সোর্স যদি থাকে এটাতে ক্লিক করবেন। ঠিক আছে, তো এখানে একটা জিনিস দেখেন যে ইনকাম ফ্রম আদার সোর্স এটা কাদের জন্য? অনেকের আছে ব্যবসায়ী আছেন, এটাতে দিতে পারেন, আপনি এটাও দিতে পারেন। হ্যাঁ, আবার অনেকে ডাক্তার আছেন যারা বাহিরের রোগী দেখেন, এখানে কিন্তু আপনি দেখাই দিতে পারেন। অথবা অনেক শিক্ষক আছেন টিউশনি করান,
আপনারা এখানে ক্লিক করে এটাতে দেখাই দিতে পারেন। ঠিক আছে, তো আপনি সরকারি বেসরকারি চাকরিজীবী যাই হন না কেন আপনারা কিভাবে রিটার্ন জমা দিবেন, হ্যাঁ, এই ভিডিওর লিঙ্কও আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়েছি, সেই ভিডিওটা দেখে আপনাদের রিটার্ন জমা দিতে পারবেন। তো আমার আজকের ভিডিও হলো অবসরপ্রাপ্ত চাকরিজীবী অর্থাৎ পেনশনিয়ার যারা আছেন তাদের জন্য। তো আপনারা এখান থেকে এই 7টা আইটেম থেকে এটা কিন্তু তুলে দিবেন। কারণ কি, কেন তুলে দিবেন? তুলে দিবেন এই কারণেই যে আপনারা যারা পেনশন বা অবসরপ্রাপ্ত আছেন আপনাদের যে ইনকামটা সরকার থেকে আপনারা যে বেতন ভাতা পেয়ে থাকেন সম্পূর্ণ কিন্তু করমুক্ত। আর যেটা করমুক্ত এটা এখানে দিয়ে কোনো লাভ নেই, ট্যাক্সের মধ্যে এটা জড়ায় কোনো লাভ নেই, এই জন্য আপনারা এখানে ক্লিক করবেন না। আপনারা যারা অবসরপ্রাপ্ত বা পেনশনিয়ার আছেন এখানে ক্লিক করবেন ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট। এখানেই আপনি সঞ্চয়পত্র, এফডিআর, হ্যাঁ, ডিপিএস, এফডিএস এগুলি দেখাইতে পারবেন। আচ্ছা, তো আমি এখানে ক্লিক করি। আরও এখানে আছে এনি ইনকাম ফ্রম দ্য ফলোইং সোর্সেস, যদি এখান থেকে থাকে তাহলে দিবেন, না থাকলে দিবেন না। এখন আমি সেভ ড্রাফট এখানে ক্লিক করব। সেভ হয়ে গেলে এখন সেভ অ্যান্ড কন্টিনিউ এখান থেকে ক্লিক করব। আচ্ছা, ক্লিক করার পরে আমি এই পেজে আসছি। এখানে এসে এডিশনাল ইনফরমেশন, হ্যাঁ, এখানে দেখবেন আপনার এই যে লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম, আপনার প্রধান ইনকামের লোকেশনটা কোন জায়গায়, হ্যাঁ, এটা বলবেন। তারপরে এই জন্য এই বক্সের আমরা ঠিক এই জায়গাটার মধ্যে ক্লিক করব। তো আমি এখানে ক্লিক করলাম। করার পরে দেখেন এখানে 5টা অপশন আছে। প্রথম যে 3টা আছে ঢাকা নর্থ সিটি কর্পোরেশন, ঢাকা সাউথ সিটি, চট্টগ্রাম সিটি কর্পোরেশন। তো এই 3টার মধ্যে আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে আপনার ইনকাম যদি 3,50,000 টাকা ওভার হয়ে যায় তাহলে আপনাকে ন্যূনতম ট্যাক্স 5,000 টাকা দিতে হবে। আর যদি মহিলা হয়ে থাকেন তাহলে আপনার যদি 4 লক্ষ টাকা ওভার হয়ে যায় তাহলে আপনাকেও 5,000 টাকা দিতে হবে। তারপরে আদার সিটি কর্পোরেশন, অন্যান্য সিটি কর্পোরেশনে যদি কোনো পুরুষ থাকেন আর আপনার ইনকাম যদি 3.5 লক্ষ টাকা ওভার হয়ে যায় তাহলে এখানে আপনাকে 4,000 টাকা গুনতে হবে ন্যূনতম ট্যাক্স। আর যদি আপনি মহিলা হয়ে থাকেন তাহলে আপনার যদি 4 লক্ষ টাকা ওভার হয়ে যায় তাহলে আপনাকেও 4,000 টাকা ট্যাক্স হিসেবে গুনতে হবে। তো আমার যে ক্লায়েন্ট উনি হলো এনি আদার এরিয়া। এই এনি আদার এরিয়াতে হলো যারা পুরুষ বা মহিলা আছেন আপনাদের 3,50,000 ওভার হলে পুরুষদের আপনাদের ন্যূনতম ট্যাক্স 3,000, আর যারা মহিলা আছেন আপনাদের 4 লক্ষ টাকা ওভার হলে আপনারা এখানে দিতে হবে 3,000। তো আমার যে ক্লায়েন্ট উনি এনি আদার এরিয়া এটা সিলেক্ট করে দিলাম। তো আমি যেহেতু আজকে সঞ্চয়পত্র নিয়ে আলোচনা করব তাই এগুলি আর দেখাইলাম না। তারপরে ক্লেম ট্যাক্স রিবেট ফর ইনভেস্টমেন্ট, এখানে আপনারা ইয়েস দিবেন। কারণ কি, যেহেতু আপনি সঞ্চয়, এফডিআর, ডিপিএস এগুলি আছে তো আপনি অবশ্যই ইনভেস্ট করছেন, আর এই ইনভেস্টের উপরে আপনি তো অবশ্যই রিবেট চান, তাই না? এই জন্য আপনি এখানে ইয়েস দিবেন। তারপরে শেয়ার হোল্ডার, ডিরেক্টর অফ এ কোম্পানি, আপনি কি কোনো কোম্পানির শেয়ার হোল্ডার? যদি থাকেন শেয়ার হোল্ডার ইয়েস দিবেন, না থাকলে নো দিবেন। তারপর এখানে আসেন, এখানে বলছে দেখেন গ্রোস ওয়েলথ ওভার 50 লাখ, মানে 50,000 টাকার উপরে সম্পদ আছে, নো দিবেন। এই প্রশ্নবোধক চিহ্ন এখানে ধরলেই এখানে মূল ঘটনাটা আসবে, আসার পরে আপনি পরে বুঝতে পারবেন। আচ্ছা, তো নাই আমার ক্লায়েন্টের নো দিলাম। ওন এনি মোটর কার, আমার ক্লায়েন্টের নাই, এই জন্য আমি এখানে দেখেন যদি আমি ইয়েসে দিই তখন নিচের অংশটা চলে যায়, যখন নো দিই তখন আমার আইটি ক্যান বি মে নট বি ম্যান্ডেটরি স্টিল ওয়ান্ট টু সাবমিট, এটা ইয়েসে দিবেন। আচ্ছা যাক, তো আমার ক্লায়েন্টের মোটর কার নাই, নো দিলাম। ওন অফশোর প্রপার্টি, দেশের বাইরে কি আপনার কোনো প্রপার্টি আছে? থাকলে ইয়েস, না থাকলে নো দিবেন। হ্যাভ হাউস প্রপার্টি ইন এনি সিটি কর্পোরেশন, কোন সিটি কর্পোরেশন কি আপনার হাউস প্রপার্টি আছে? থাকলে ইয়েস, না থাকলে নো দিবেন। আর আইটি ক্যান বি, এটা অবশ্যই ইয়েস দিবেন। হ্যাঁ, দেওয়ার পরে ড্রাফট করে নিই। এরপরে আমি সেভ এন্ড কন্টিনিউ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখেন ইনকাম ডিটেলস। আমি যে ওই পৃষ্ঠার মধ্যে 7টা আইটেম থেকে একটা আইটেম আমি ক্লিক করেছিলাম ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেটস। হ্যাঁ, যদি ইনকাম ফ্রম এমপ্লয়ি দিতাম তাহলে এখানে থাকলো না। যদি আমার গাড়ি থাকতো এটা যদি আমি সিলেক্ট করতাম এটা থাকবো। বিজনেস থেকে আয় যদি দিতাম তাহলে এখানে থাকবে, এভাবে থাকতো। তো যেহেতু আমি সিলেক্ট করছি শুধু ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেটস, এই জন্য আমার শুধু এটাই থাকবে। তারপরে এতক্ষণ যে আমরা পার হয়ে আসলাম এটা ছিল অ্যাসেসমেন্ট। এখন আমরা যাব ইনকামে। ইনকামের কাজ যখন শেষ হবে তখন আমাদের রিবেটে যাব, মানে কর অব্যাহতি। তারপরে আমাদের এক্সপেন্ডিচার মানে ব্যয়ের মধ্যে যাব, তারপরে অ্যাসেটস এন্ড লায়াবিলিটিসে যাব, তারপরে ট্যাক্স এন্ড পেমেন্টে যাব, তারপর রিটার্ন ভিউ, এটা আমরা দেখতে পারবো। ঠিক আছে, তো ভিডিওটা কিন্তু আপনাদেরকে ধৈর্য সহ দেখতে হবে, কারণ এখানে অনেকগুলি আইটেম তো সবগুলি আমি দেখাবো। তারপরে আপনি এখান থেকে ফিনান্সিয়াল অ্যাসেটস টাইপ, এটার এখান থেকে সিলেক্ট ওয়ান, এই ড্রপ ডাউন বাটন আছে, এখানে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে দেখেন সাবজেক্ট টু মিনিমাম ট্যাক্স, হ্যাঁ, আছে আপনার ইন্টারেস্ট ফ্রম সঞ্চয়পত্র আদার দেন পেনশনিয়ার্স, যারা পেনশনিয়ার না, অন্যান্য চাকরিজীবী বা চাকরিতে এখনো বহাল আছেন, অথবা গৃহিণী, হ্যাঁ, বেকার যারা সঞ্চয়পত্র খুলেছেন, ব্যবসায়ী, আপনারা এটা সিলেক্ট করবেন। আর যারা পেনশন পেয়েছেন অবসরপ্রাপ্ত, আপনারা ইন্টারেস্ট ফ্রম সঞ্চয়পত্র এটাতে ক্লিক করবেন। তো আমি এটাতে ক্লিক করলাম।
এটাতে ক্লিক করার পরে আমার সঞ্চয়পত্রের রেজিস্ট্রেশন নাম্বারটা আমি এখানে দেব, তারপর ইস্যু ডেট দেব, ভ্যালু কয় লাখ দেব, গ্রোস ইন্টারেস্ট কত আর টিডিএস কত। টিডিএস হলো ট্যাক্স ডিডাক্টিং সোর্স, হ্যাঁ, অর্থাৎ উৎসে কর কর্তন যেটা, হ্যাঁ, উৎস কর কর্তন করে যেটা, এটা এখানে লিখবেন। তো আমার যে লোকটা আছে তার এটা আমি এই যে সঞ্চয়পত্রটা পেনশনিয়ার, এটা আমি রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে লিখবো। তো আমি রেজিস্ট্রেশন নাম্বারটা তার সঞ্চয়পত্রের কপি থেকে আনবো। এই যে সোনালী ব্যাংকে করেছে সে, আমি নাম্বারগুলি সব দেই নাই। তো এই যে এটা তার রেজিস্ট্রেশন নাম্বার, ঠিক আছে। তারপরে এটা ইস্যু ডেট, ভ্যালু কত 5 লক্ষ টাকা, আর অ্যামাউন্ট প্রফিট হলো এটা, আর টিডিএস যেটা এটা হলো এটা, মনে রাখবেন। হ্যাঁ, তো এটা আমি এখান থেকে কপি করে নিব আর ওইখানে নিয়ে বসাবো। তো তার ওই ডকুমেন্ট থেকে এগুলি এখানে দিয়ে দিলাম সঞ্চয়পত্রের। হ্যাঁ, এখন তার আরেকটা সঞ্চয়পত্র আছে, পারিবারিক সঞ্চয়পত্র। এটা দেখানোর জন্য এই যে প্লাস অ্যাড আছে, এখানে ক্লিক করব। করার পরে এটা এখানে আসছে। এখন আমি তার পারিবারিক সঞ্চয়পত্র থেকে তথ্য এখানে এনে বসাবো। আচ্ছা, আমি এগুলি বসিয়ে দিলাম। এখন দেখেন টোটাল হলো তার 8 লক্ষ টাকা। এই যে 5 লক্ষ আর 3 লক্ষ, 8 লক্ষ টাকার সঞ্চয়পত্র আছে। তো গ্রোস ইন্টারেস্ট দুইটার থেকে মিলে 17,860 টাকা পেয়েছে, আর টিডিএস উৎস কর কর্তন হয়েছে 1,786 টাকা। এটাও মনে রাখবেন। এখন আমি এটাকে একটু সেভ করে নিই। তো এটা আমি সেভ করে নিলাম। এখন আর সঞ্চয়পত্র আমার নেই। যদি আরও সঞ্চয়পত্র আপনার থাকে তাহলে যে প্লাস এড এখানে ক্লিক করবেন, করলে এখানে বক্স আসবে, ওটাতে তথ্য লিখবেন, ঠিক আছে। তো আমার যে ক্লায়েন্ট, ওনার কিন্তু এফডিআর, ডিপিএস এগুলি আছে। এর জন্য আমি এই যে প্লাসের মধ্যে আছে অ্যাড অ্যানাদার টাইপ, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে সঞ্চয়পত্র কিন্তু এখানে আছে, যে দেখেন এটা আছে। এখন এখানে ক্লিক করার পরে সিলেক্ট ওয়ান, আমি এখানে যাব। এখানে গিয়ে এই যে ইন্টারেস্ট অবলিক প্রফিট, হ্যাঁ, ব্যাংক অ্যান্ড এফআই উইথ টিডিএস ডিডাকশন, এটাতে যাব। তো আমি এটাতে যাই। এটাতে যাওয়ার পরে আমার এখানে বলছে তার এফডিআরটা কোন ব্যাংকে। তো এফডিআরটা হলো ট্রাস্ট ব্যাংকে। এই জন্য আমি এখান থেকে ব্যাংকের অপশনটা সিলেক্ট করে দিব, ট্রাস্ট ব্যাংক। এই যে ট্রাস্ট ব্যাংক, আমি এটা দিয়ে দিব। এটা দিয়ে দিলাম। এখন ট্রাস্ট ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এটা দিব। তো আমি এখানে ওই যে তার এই কপি থেকে এখানে ট্রাস্ট ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, তারপরে গ্রস অ্যামাউন্ট, তারপরে রিলেটেড ফিস চার্জ যদি কাটি থাকে এটা দিব, তারপর টিডিএস দিব। হ্যাঁ, তো আমি এখন তার কপিটাতে যাই। তো এই সেই কপি। তো এই যে মিস্টার আব্দুর রহিম, তিনি 5 লক্ষ টাকার এফডিআর খুলেছেন, ঠিক আছে। তো ওনার অ্যাকাউন্ট নাম্বার এটা, ইন্টারেস্ট পাইছে 48,000, চার্জ নিচ্ছে 150 টাকা, আর টিডিএস হলো এটা, অর্থাৎ উৎস কর কর্তন করেছে এটা। তো এইগুলি আমি কপি করে ওইখানে নিয়ে যাব। তো আমি এখানে অ্যাকাউন্ট নাম্বারটা বসাইলাম। গ্রোস অ্যামাউন্ট ছিল 48,000, তারপরে চার্জ কাটছিল 150 টাকা, টিডিএস 10% আসে 4,800 দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এখানে দেখেন নেট ইনকামটা হলো 47,850 টাকা, কারণ এখান থেকে 150 মাইনাস করা হয়েছে, এটা আসছে। আচ্ছা, এখন ওনার তো আরেকটা আছে, এফডিএস আছে, এই জন্য আমি অ্যাড এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে আমার এই বক্সটা তৈরি হয়েছে। এখন ওনার যে ডিপিএস আছে কোন ব্যাংকে, ডাচ বাংলা ব্যাংকে, এখানে ক্লিক করব। করে ডাচ বাংলা ব্যাংকটা এখান থেকে বের করব। ডাচ বাংলা, এই যে ডাচ বাংলা ব্যাংক পিএলসি, এটা দিয়ে দিব। দিয়ে এখন ডাচ বাংলা ব্যাংকের ডিপিএস এর অ্যাকাউন্ট নাম্বার, গ্রস অ্যামাউন্ট। গ্রস অ্যামাউন্টটা হলো এই অর্থ বছরে, অর্থাৎ 23 জুলাই থেকে 24 জুন পর্যন্ত যে অ্যামাউন্টটা, এটা হলো গ্রস অ্যামাউন্ট, ঠিক আছে। তো এই যে ডাচ বাংলা ব্যাংকের যে ওনার কপিটার থেকে আমি আনলাম এই যে মিস্টার আব্দুর রহিম। হ্যাঁ, তো ওনার অ্যাকাউন্ট নাম্বার হলো এটা, এটাকে আমি কপি করলাম। তারপর এটা ডিপিএস কিন্তু ওনার। হ্যাঁ, তো ওনার ইন্টারেস্ট কত, 10,500 টাকা পাইছে। হ্যাঁ, তারপরে এখান থেকে চার্জ কাটছে 150 টাকা, টিডিএস হলো কত 1,050 টাকা, আর ওনার যে জমছে টাকাটা এটা হলো 1,35,000 টাকা, এটা জমেছে, আর ইন্টারেস্টটা পাইছে এটা। হ্যাঁ, এটা কিন্তু এক বছরে যা জমছে, এই অর্থ বছরে যা জমছে 1,35,000 টাকা। তো এটা হলো ব্যালেন্স। তো আমি এখন এটাকে কপি করলাম, কপি করে আমি ওইখানে নিয়ে বসিয়ে দিব। বসায় দিলাম। তো আমি এটা দিয়ে দিলাম। হ্যাঁ, এখানে দেখেন এই যে আমার এফডিআর এবং ডিপিএস, এখানে এটা হলো নেট ইনকাম। এখানে এটা দেখাচ্ছে আমার এইটা আর এটার যোগফল যেটা, এটা দেখাবে এখানে নেট ইনকামটা। আমি আগে সেভ করে নিই। হ্যাঁ, সেভ করে নিলাম। আচ্ছা, এটা আমার ওই যে ট্যাক্স এন্ড পেমেন্ট আছে, এখানে এই টাকাটা কিন্তু শো করবে। এই যে দেখেন ইন্টারেস্ট ফ্রম সঞ্চয়পত্র, এটার যে টিডিএসটা এটা শো করবে 1,786, এটা মনে রাখবেন। হ্যাঁ, তারপরে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করার পরে এখন আমরা আছি রিবেট। হ্যাঁ, এই রিবেটে আছি। তো রিবেটে আমার ক্লায়েন্টের যেগুলি আছে আমি সেইগুলি দেখাবো, আর আপনাদের যেগুলি আছে এগুলি আপনারা দেখাবেন। তো এখানে দেখেন ইনভেস্টমেন্ট ক্যাটাগরি, আপনি যে বিনিয়োগ করেছেন, কি কি খাতে বিনিয়োগ করেছেন, এই খাতগুলি এখানে আছে। সেই খাতের মধ্যে আপনার বিনিয়োগগুলি দেখাই দিবেন। যে ইনভেস্টমেন্ট ক্যাটাগরির প্রথমে আছে লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম। আপনার যদি লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম থাকে এখানে লিখবেন। লেখার পরে এই যে লাইফ ইন্স্যুরেন্স পলিসি নাম্বার এখানে দিবেন, তারপরে ইন্স্যুরেন্স কোম্পানির নাম দিবেন, পলিসি ভ্যালু দিবেন,
লিখবেন, আপনি কত টাকা, পলিসি ভ্যালু কত টাকা এটা লিখবেন, প্রিমিয়াম পেড লিখবেন। অ্যালাউবল অ্যামাউন্টটা আপনি লিখতে হবে না, আপনার এই যে পলিসি ভ্যালুর উপর ভিত্তি করে এখানে অ্যালাউবলটা অটোমেটিক আসবে। ঠিক আছে, এখানে আপনি কম বেশি কিছু করতে পারবেন না, এটা অটোমেটিক আসবে। তো আমার ক্লায়েন্টের এটা নেই, আমি এটা তুলে দিব। তারপর দেখেন ডিপোজিট পেনশন স্কিম। হ্যাঁ, পেনশন স্কিমের উপরে যদি ডিপিএস থাকে তাহলে আপনি এটা দেখাতে হবে। তো আমার এই ক্লায়েন্টের কিন্তু ডিপিএস আছে, আমি এটাতে ক্লিক করব। করার পরে ব্যাংকের নামটা আমি এখানে দিব, ডিপিএস যে আছে ওই ব্যাংকের নামটা এখানে দিব। তো আমি আবার একটু ওনার কপিটা দেখে নিই। তো ওনার ব্যাংকের নাম হলো ডাচ বাংলা ব্যাংক, অ্যাকাউন্ট নাম্বারটাও দেব। ডিপোজিট এমন হলো ওনার 2,80,000 টাকা। তো দেখেন এখানে 2,80,000 বা যদি 3 লক্ষ লিখি আমি, এই যে দেখেন 3 লক্ষ লিখলেও আমার অ্যালাউবল অ্যামাউন্ট হলো 1,20,000 টাকা। হ্যাঁ, এখন যদি আমি 70,000 লিখি, 1,20,000-এর নিচে যদি আপনার ডিপোজিট অ্যামাউন্ট হয় তাহলে এটাই এখানে যাবে। আর যদি 1,20,000-এর উপরে যাই হয় এখানে, যেমন ওনার হলো 2,50,000 টাকা, দেখেন অ্যালাউবল অ্যামাউন্টটা হলো 1,20,000 টাকা। অর্থাৎ আপনার ডিপোজিট অ্যামাউন্ট যদি 1,20,000-এর উপরে যাই হোক, আপনার এই ইনভেস্টের উপরে আপনাকে রিবেট দেওয়া হবে, 1,20,000 টাকার রিবেট দেওয়া হবে। ঠিক আছে, তো আমি এটা দিয়ে দিলাম। তারপরে এখানে দেখেন অ্যাপ্রুভ সঞ্চয়পত্র, এটাতে যাব, গিয়ে নেম দিব, যে 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র, এটা দিব, রেজিস্ট্রেশন নাম্বার দিব, ইস্যু ডেট দিব, ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট দিব, অ্যালাউবল অ্যামাউন্ট দিব। তো আপনারা তো জানেন সঞ্চয়পত্র হলো 5 লক্ষ টাকা পর্যন্ত রিবেট দেওয়া হয়, 5 লক্ষের উপরে আর কোনো রিবেট দেওয়া হয় না। হ্যাঁ, আচ্ছা, তো আমি নেমটা দিয়ে দিলাম, 3 মান্থ প্রফিট বেসড সেভিং সার্টিফিকেট, রেজিস্ট্রেশন নাম্বারটা দিব, তারপরে ইস্যু ডেটটা দিয়ে দিব, তারপরে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট। হ্যাঁ, ওনার ইনভেস্ট এখানে কিন্তু 5 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা। এখন এই যে দেখেন 5 লক্ষ টাকার অ্যালাউবল অ্যামাউন্ট কি 5 লক্ষই। আচ্ছা, যদি এটাকে আমি 6 লক্ষ করি দেখেন, বা 8 লক্ষ করি দেখেন, আমাকে 5 লক্ষ অ্যালাউবল, অর্থাৎ এই 5 লক্ষের মধ্যে আমাকে রিবেট দিবে। হ্যাঁ, এখানে যাই হোক। আবার যদি আমি এখানে 3 লক্ষ লিখি দেখেন, এখানে 3 লক্ষ লিখলে 3 লক্ষই আসবে, অর্থাৎ 5 লক্ষ থেকে তার নিচে যদি থাকে এটা রিবেট দিবে। তো আমার ক্লায়েন্টের হলো 5 লক্ষ টাকা, এটা দিয়ে দিলাম। তারপরে দেখেন আমার এই ক্লায়েন্টের কিন্তু আরেকটা আছে পারিবারিক সঞ্চয়পত্র, এই জন্য আমি অ্যাড এখানে যাব, এখানে গিয়ে ওইটার নাম লিখে দেব, ফ্যামিলি সঞ্চয়পত্র যেটা। আচ্ছা, এই ফ্যামিলি সেভিংস সার্টিফিকেটের মধ্যে ওনার রেজিস্ট্রেশন নাম্বার এটা, ইস্যু ডেট এটা, আর ইনভেস্টমেন্ট এখানে করেছেন 3 লাখ। দেখেন এখানের জন্য আর অ্যালাউবল অ্যামাউন্ট নাই, কারণ এই দুইটাই মিলে কিন্তু ওনার 5 লক্ষ হয়ে গেছে। হ্যাঁ, যদি এখানে থাকতো দেখেন, এখানে যদি আমি 4 লক্ষ দিই তখন দেখেন এখানে 1 লক্ষ চলে আসছে, 1 লক্ষ আর 4 লক্ষ হলো 5 লক্ষ। তো যেহেতু ওনার ওইখানেই 5 লক্ষ, হ্যাঁ, তাহলে এখানে আর অ্যালাউবল অ্যামাউন্ট আসবে না, আপনি লিখতেও পারবেন না। হ্যাঁ, এটা নিয়ে টেনশন করার কিছু নেই। তারপরে আমরা নিচের দিকে যাই, এখানে দেখেন তো ইউনিট সার্টিফিকেট নাই, লিস্টেড স্টক শেয়ার নাই, জেনারেল প্রভিডেন্ট ফান্ড যদি থাকে এটাতে ক্লিক করে আপনি তথ্যগুলি দিবেন। হ্যাঁ, তারপরে এটা নাই, অ্যাপ্রুভ বেনেভোলেন্ট নাই, জাকাত আদার এগুলি নাই এখানে। হ্যাঁ, তো ওনার দেখেন এখানে কিন্তু এফডিআর, যেটা এফডিআর এর উপর রিবেট নাই। আচ্ছা, এই অবস্থায় দেখেন টোটাল অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট হলো আমার এটা, এই যে 3 লক্ষ, 5 লক্ষ আর 2.5 লক্ষ। ঠিক আছে, আর এখান থেকে আমি রিবেট পাবো 6,20,000 টাকার উপরে, এই যে কর অব্যাহতি আমি পাবো। হ্যাঁ, এখন আমি সেভ ড্রাফট এখানে ক্লিক করব। হ্যাঁ, এরপরে আমি সেভ এন্ড কন্টিনিউ এখানে ক্লিক করব। তো সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করে আমি এই যে এক্সপেন্ডিচার এখানে আসলাম, এটা হলো আমার ব্যয়। হ্যাঁ, এই অর্থ বছরে আমার কত টাকা ব্যয় এটা এখানে দিতে হবে। এই জন্য আপনি IT10BB ইজ নট ম্যান্ডেটরি ফর ইউ, স্টিল ওয়ান্ট টু সাবমিট। আচ্ছা, আপনি যদি ইয়েসে দেন তাহলে এগুলি ভেঙে ভেঙে দেখাতে হবে, আর যদি নোতে দেন তাহলে আপনাকে ভেঙে ভেঙে দেখাতে হবে না। তো আমি নোতে দিয়ে দেখি, দেওয়ার পরে আপনি একবার এখানে দিতে পারেন। হ্যাঁ, তো আমি ভেঙে ভেঙে দিব, এই জন্য এখানে ইয়েস দিলাম। এক্সপেন্সেস ফর ফুড, ক্লোথিং অ্যান্ড আদার এসেনশিয়ালস 2 লক্ষ টাকা দিয়ে দিই, ওনার 2 লক্ষ টাকা খরচ হয়। অ্যাকোমোডেশন এক্সপেন্সেস, বসত বাড়ি যে খরচ হয় এটা দিয়ে দিবেন, ওনার 50,000 টাকা 1 বছরে খরচ হয় এই অর্থ বছরে। তারপরে অটো অ্যান্ড ট্রান্সপোর্ট এক্সপেন্সেস, এটার মধ্যে যদি আপনার 1 বছরের মধ্যে যাতায়াত যা খরচ হয় এটা দিয়ে দিবেন, তো ওনার 1 বছরে যাতায়াত বাবদ খরচ হচ্ছে 10,000 টাকা। ওকে, তারপরে হাউস হোল্ড ইউটিলিটি, ইলেকট্রিসিটি বাবদ খরচ হয় ওনার 18,000 টাকা, প্রতি মাসে 1500 টাকা হিসাবে। গ্যাস, ওয়াটার এগুলি বাবদ খরচ হয় আপনার 10,000 টাকা। তারপরে ফোন, ইন্টারনেট, টিভি চ্যানেল এগুলির জন্য ওনার খরচ হয় 12,000 টাকা। হোম সাপোর্ট স্টাফ আদার এক্সপেন্সেস
এটা ওনার নাই, এই জন্য 0। আচ্ছা, এডুকেশনাল এক্সপেন্সেস দেখেন ওনার খরচ হয় 50,000 টাকা, শিক্ষা খরচ বাবদ 50,000 টাকা হচ্ছে, 2টা সন্তান, প্রাইভেট দুইজনে 4,000 টাকা করে দিয়ে 4 বার 48, আনুষঙ্গিক মিলে এলো 50,000 টাকা। ফেস্টিভ্যাল ঈদের মধ্যে বা পূজার মধ্যে খরচ যেটা হয়েছে এটা উনি দিয়ে দিচ্ছে এখানে, ওনার ঈদের মধ্যে 50,000 টাকা খরচ হয়েছে। তারপরে দেখেন আদার যদি থাকে দিতে পারেন। এখন নিচে দেখেন আপনার 4 লক্ষ টাকা কিন্তু টোটাল এক্সপেন্সেস রিলেটিং অফ লাইফস্টাইল 4 লক্ষ টাকা খরচ হয়েছে। ওকে, এখন এই যে পেমেন্ট অফ ট্যাক্স এট সোর্স, ট্যাক্স যে কাটে আপনার এখানে ট্যাক্স কার্ড ছিল না, এই যে ইনকামের মধ্যে ট্যাক্স ছিল, এইটা আপনি এখানে বসায় দিবেন। ঠিক আছে, তো এটা বসাইতে হলে আমি আবার ওই পেজে যেতে হবে, এই জন্য আমাকে কিন্তু এটা সেভ করতে হবে। সেভ না করে গেলে এতক্ষণ যে কষ্ট করলাম এটা সম্পূর্ণই চলে যাবে। এই জন্য আমি ইনকাম থেকে দেখে আসি। ইনকামে এখানে দেখেন, এখানে টিডিএসটা দিবেন এখানে। হ্যাঁ, উৎসে কর্তন কর 4,800 এবং 1,050 দুইটা যোগ করব। আমি যোগ করতেছি ক্যালকুলেটরে, 4,800 প্লাস 1,050 দিয়ে দিলাম। তারপরে আমার সঞ্চয়পত্রতে আছে, হ্যাঁ, এখানে হলো দুইটার যোগফল 1,786। সবশেষে কিন্তু এটাই আপনার ওই যে ট্যাক্স এন্ড পেমেন্টে যাবে। আমি আবারও বলে দিই, এখন আমি আবার চলে যাই এক্সপেন্ডিচারে। এক্সপেন্ডারে এসে আমি ওই যে ট্যাক্স এন্ড পেমেন্ট যেটা এখানে দিয়ে দিলাম, এখানে কত 7,636 টাকা হয়েছে। ওকে, আপনার টোটাল 4,07,636 টাকা, এটা হলো টোটাল অ্যামাউন্ট অফ এক্সপেন্সেস এন্ড ট্যাক্স। হ্যাঁ, মিলাই এটা আসছে। এখন সেভ এন্ড ড্রাফট এখানে ক্লিক করি, তারপর সেভ এন্ড কন্টিনিউ এখানে ক্লিক করব। হ্যাঁ, এখন আমরা অ্যাসেটস এন্ড লায়াবিলিটিসে আসি। তো এই যে অ্যাসেট হলো আপনার সম্পদ আর লায়াবিলিটিস হলো আপনার দায়। দায় মানে যেমন ব্যাংক থেকে যদি লোন তোলেন সেই লোন তো পরিশোধ করতে থাকেন, তাই না? এটা হলো দায়, লোন যে পরিশোধ করেন এটা দায়। আর লোন তুলে এনে আপনি কি কি কিনছেন এগুলি হলো আপনার অ্যাসেট বা সম্পদ। তো এখানে এসে দেখেন অ্যাসেটস আর এই যে লায়াবিলিটিস। প্রথমে আমি অ্যাসেটগুলি দিব, এই জন্য অ্যাসেটসে ক্লিক করব। করার পরে আমার সম্পদগুলি এখানে সবটি দেখাবে। তো আপনার বিজনেস ক্যাপিটাল থাকলে এখানে ক্লিক করবেন, যদি নন এগ্রিকালচারাল প্রপার্টি থাকে এখানে দিবেন, এগ্রিকালচারাল প্রপার্টি থাকলে এখানে দিবেন, ফিনান্সিয়াল অ্যাসেটস থাকলে এখানে দিবেন। তো ওনার তো ফিনান্সিয়াল অ্যাসেটস আছে, আমি এখানে ক্লিক করব। করার পরে কি কি আছে দেখেন, ওনার সঞ্চয়পত্র আছে, তারপরে ওনার ফিক্সড ডিপোজিট আছে, আর ওনার কি ডিপিএস আছে। এই 3টা জিনিস কিন্তু ওনার আছে, মনে রাখবেন। তো সঞ্চয়পত্র কিন্তু 2টা। তো এটা ফিল আপ করার পরে আমি আরেকটা অ্যাড এখান থেকে করব। এখন টাইপ অফ সঞ্চয়পত্রটা আমি লিখে দিব যে 3 মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র। এটা এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা লিখব, এখানে ইস্যু ডেটটা দিয়ে দিব, তারপর এখানে ভ্যালুটা দিয়ে দিব। ভ্যালুটা ওনার 5 লক্ষ টাকা। আচ্ছা, তারপর দেখেন ওনার আরেকটা সঞ্চয়পত্র আছে, পারিবারিক সঞ্চয়পত্র। এই জন্য অ্যাড এখানে ক্লিক করব। করার পরে এটা পারিবারিক সঞ্চয়পত্র, তারপরে এখানে রেজিস্ট্রেশন নাম্বার, আর এখানে ইস্যু ডেট, আর এখানে ভ্যালুটা দিব। এটা 3 লক্ষ টাকা দিয়ে দিই। তো এখান থেকে কপি করে এখানে এনে বসিয়ে দিব। তো আমার সঞ্চয়পত্র শেষ। এখন আমি ফিক্সড ডিপোজিটটা এটা বসাবো। পার্টিকুলারে আমি ফিক্সড ডিপোজিট দিয়ে দিব। তারপর ব্যাংক নেমটা দিব, ব্যাংক হলো ট্রাস্ট ব্যাংক। তারপরে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিব, তারপর এখানে কত টাকা সেটা দিয়ে দিব। তো এফডিআর করেছে উনি 5 লক্ষ টাকার, দিয়ে দিলাম। তারপর ডিপিএস করেছে উনি, ডিপিএস এর পার্টিকুলারটাও আমি দিয়ে দিব এখানে। এটা করছে এমএসডিএস 5 ইয়ার্স, 5 বছরের জন্য। নেম অফ ব্যাংক, ব্যাংকের নামটা দিয়ে দিব, ডাচ বাংলা ব্যাংক। আচ্ছা, অ্যাকাউন্ট নাম্বারটা দিব, তারপরে ব্যালেন্স অ্যামাউন্টটা দিয়ে দিব। তো আমি দিয়ে দিলাম। তাহলে দেখেন ওনার যে অ্যাসেটসের মধ্যে ওনার আছে ফিনান্সিয়াল অ্যাসেটের মধ্যে সঞ্চয়পত্র একটা 3 মাস অন্তর, আর একটা ফ্যামিলি সেভিং। এখানে 5 লাখ আর 3 লাখ হলো 8 লাখ। তারপরে ফিক্সড ডিপোজিট মানে এফডিআর আছে ওনার 5 লক্ষ টাকার। তারপরে ডিপিএস এর মধ্যে আছে 1,35,000। টোটাল হলো এই সবগুলির যোগফল কিন্তু পরে নিচে আসবে। আচ্ছা, আমি নিচের দিকে যাই। এখন দেখেন যদি কাউকে লোন দিয়ে থাকেন আপনি এখানে ক্লিক করে কি প্রকারের লোন দিয়েছেন এটা লিখবেন, নেম অফ বড়োয়ার কাকে দিয়েছেন, তার বড়োয়ারের টিন নাম্বার, যাকে দিয়েছেন তার টিন নাম্বার, অ্যামাউন্টটা দিয়ে দিবেন। তো আমার এটা নাই। প্রভিডেন্ট ফান্ড থাকলে এটা দিবেন। আদার ফিনান্সিয়াল অ্যাসেট যদি থাকে এখানে ক্লিক করে আপনি নামগুলি দিয়ে দিতে পারেন। তো আমার ক্লায়েন্টের নাই, আমি এটা তুলে দিব। মোটর কার গোল্ড দেখেন, গোল্ডে দেখাইতে পারেন। এখানে উনি গোল্ড কিনছে, টাইপ অফ এটা কিনেছেন উনি, হ্যাঁ কিনেছেন। এখানে কত ভরি কিনছেন, 2 ভরি কিনেছেন। ইউনিটটা হলো ভরি, আর 2 লক্ষর দাম নিচ্ছে 2,05,000 টাকা। হ্যাঁ, তারপরে দেখেন ফার্নিচার, উনি ফার্নিচারও বানাইছে। এখানে ফার্নিচার ইকুইপমেন্ট অ্যান্ড ইলেকট্রনিক্স পুরোটা এখানে কপি করে আমি দিয়ে দিই। এটা পারচেস করছে কোয়ালিটি 1। এখানে মোট টোটাল উনি পারচেস করেছে 2 লক্ষ টাকার পারচেস করেছে। হ্যাঁ, এখন দেখেন আদার অ্যাসেটস অফ সিগনিফিকেন্ট ভ্যালু যদি থাকে দিবেন, না থাকলে না দিবেন। ক্যাশ অ্যান্ড ফান্ড, এটা যদি থাকে ক্যাশ অ্যান্ড ফান্ড আউটসাইড বিজনেস। হ্যাঁ, যদি ক্যাশ অ্যান্ড ফান্ডে থাকে এখানে ক্লিক করবেন। করার পর যদি ব্যাংকে জমা থাকে এখানে ক্লিক করে আপনি
এখানে ক্লিক করবেন, করার পরে ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংকের নাম দিবেন, অ্যাকাউন্ট নাম্বার দিবেন আর ব্যালেন্স দিবেন, ব্যাংকে কত টাকা আছে। অনেক সময় আছে অনেকের ব্যাংকে নিয়ে কিছু টাকা রাখে, এটার জন্য এটা দেখাতে হবে। এরপর ক্যাশ ইন হ্যান্ড অনেকের হাতে থাকে, তাই না? ক্যাশ ইন হ্যান্ড ওনার আছে 50,000 টাকা। আচ্ছা, তারপর দেখেন আমার অ্যাসেট কিন্তু শেষ, এগুলি আমার অ্যাসেট। এখন আমি যাব লায়াবিলিটিসে। এই যে লায়াবিলিটিস, এই লায়াবিলিটিস যদি থাকে দেবে, আর না থাকলে না দেবে। ওনার লায়াবিলিটিস নেই, তাই এখানে উনি কাউকে দিল না। এখন আদার আউটফ্লো এখানে ক্লিক করবেন, করার পর দেখেন এখানে আসছে অ্যানুয়াল লিভিং এক্সপেন্সেস 4,07,336 টাকা প্রত্যেক, মানে এই বছরে ওই যে খাবার দাবার, বাড়ি মেরামত এইসব মিলাইয়া হলো 4,07,636 টাকা। আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন, এখানে লস ডিডাকশন আদার এক্সপেন্সেস। অনেকে রেভিনিউ কর্তন করেন, রেভিনিউ বা স্টাম্প বাবদ খরচ করে থাকেন, এটা আপনি এখানে দিবেন, এটা লস। হ্যাঁ, তা আমি এটা নাই তুলে দিব। যদি আপনি এই যে গিফট, ডোনেশন অ্যান্ড কন্ট্রিবিউশন, যদি গিফট করে থাকেন এখানে, যদি গিফট করে থাকেন গিফট, ডোনেশন করে থাকলে ডোনেশন, কন্ট্রিবিউশন থাকলে কন্ট্রিবিউশন, নেম অফ রিসিভার যাকে দিয়েছেন তার 3 নাম্বার অ্যামাউন্ট দিবেন। হ্যাঁ, তারপর দেখেন এখানে ইনকাম শোন ইন দ্য রিটার্ন, আমার ইনকাম হচ্ছে 76,060 টাকা। এখন এখানে দেখেন আমি নিচের দিকে যাই, ডিফারেন্স কত দেখেন, আমার ডিফারেন্সটা ওনার এসেছে -22,21,576 টাকা। ঠিক আছে, তো এর মধ্য থেকে ওনার কিন্তু গত বছর দেখেন এখানে যে নেট ওয়েলথ এট দ্য লাস্ট ডেট অফ প্রিভিয়াস ইনকাম ইয়ার, ওনার কিন্তু গত বছর ছিল যেটা, এটা এখানে বসায় দিবেন। ওনার গত বছর ছিল 15,50,000 টাকা নেট ওয়েলথ ছিল। তো আমি এটা লিখে দিচ্ছি, তো এটা লিখে দিলাম। তো এখন দেখেন এই যে আমি গত বছরের নেট ওয়েলথ এখানে লিখছি, লেখার পরে কিন্তু ওনার ডিফারেন্সটা এখানে কমে গেছে, এখন আসছে -6,71,576 টাকা। ওকে, এই টাকা থেকে উনি আরো কিছু টাকা দেখেন এখানে, এই যে এখানে দেখেন আদার রিসিপ্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে পার্টিকুলার এখানে দিবেন ওন অথবা সেলফ, আমি ওন দিলাম। রেফারেন্স হলো ফ্রম পেনশন, তো ফ্রম পেনশন দিয়ে দিলাম, আর এখানে টাকা পেনশনটা উল্লেখ করে দিচ্ছে, তো ওনার কাছে আরো 6 লক্ষ টাকা আছে, তো দিয়ে দিলাম এখানে 6 লক্ষ টাকা। এখন আমরা স্ক্রল করে নিচের দিকে যাই, এখানে যে আরো রয়েছে -71,576 টাকা, এটা মাইনাস, মনে রাখবেন। এই জন্য এই টাকাটা ওনার ব্যয়ের মধ্যে আমরা বাড়াই দিয়েছিলাম, এই জন্য ব্যয় থেকে আমরা কমাবো। হ্যাঁ, এই যে দেখেন অ্যানুয়াল লিভিং এক্সপেন্সেস ওনার ব্যয় ধরেছিলাম আমরা 4,07,636 টাকা, তো এই টাকা থেকে আমরা এই টাকাটা মাইনাস করবো 71,576 টাকা। আচ্ছা, যদি এখানে প্লাস থাকে তাহলে আপনি এই টাকার সাথে ব্যয়ের সাথে এটা প্লাস করবেন। হ্যাঁ, আর কিছু টাকা আপনারা ওই যে আদার রিসিপ্টে দেখাই দিবেন। আগে এটাকে সেভ করে নিই। হ্যাঁ, তো এই টাকাটা কমানোর জন্য তো আমি ক্যালকুলেটর বের করে নিলাম। তো এই যে 71,576 টাকা আমি ক্যালকুলেটর লিখে নিই। 71,576 টাকাটা আমি এই যে আমার অ্যানুয়াল লিভিং এক্সপেন্সেস এত টাকা, এটা থেকে আমরা বাদ দেব। হ্যাঁ, তো আমরা এক্সপেন্ডিচারে যাই। এক্সপেন্ডিচারে গিয়ে এখানে ধরছিলাম 2 লক্ষ টাকা, এখানে আমরা 1.5 লক্ষ টাকা ধরবো, এই জন্য মাইনাস করবো এখান থেকে 50,000 টাকা, আরও থাকে 21,000 টাকা। তাই 50 যদি এখান থেকে মাইনাস করি, এখান থেকে 50 মাইনাস করলে এখানে দেখবো আমরা 1,50,000 টাকা। তো 50 মাইনাস করার পরে আমার আরও থাকতেছে 21,576 টাকা। এর মধ্য থেকে আমি আবার মাইনাস করি, কোনটা থেকে মাইনাস করবো দেখেন, এডুকেশনাল, এখানে 50,000, এখানে আমরা ধরবো 40,000, মানে 10,000 মাইনাস করবো এখান থেকে, তাহলে এটা থাকে 40,000। হ্যাঁ, আর এখান থেকে আমরা মাইনাস দেবো কত, 10,000, দেওয়ার পরে কত থাকে আরও 11,576 টাকা। এটা আমি বাদ দিব কই থেকে, এটা থেকে বাদ দেওয়া যাবে না আপনাকে এই যে 50,000 টাকা, এখান থেকে আমরা আরো 10,000 টাকা কমিয়ে ফেললে এটা থাকে আমার 40,000। তাহলে আমরা এখান থেকেও মাইনাস করবো 10,000, আরও থাকে 1,576 টাকা। এটা আমি বাদ দিব। হাউস হোল্ড অ্যান্ড ইউটিলিটি এক্সপেন্সেস এখান থেকে বাদ দেবো। ইলেকট্রিসিটি ধরছিলাম আমি 18,000 টাকা, এটা ঠিক আছে। এই 10,000 টাকা থেকে আমি 1,576 টাকা বাদ দিব। আচ্ছা, এখানে লিখি আগে আমি -1,576 দেওয়ার পরে কত থাকে, এই টাকাটা 8,424 টাকা আমি এখানে লিখে দিব। তো এটা আমি লিখে দিলাম। লিখে দিয়ে আমি ক্যালকুলেটরটা বন্ধ করে দিই। আমি এখন সেভ এটাতে ক্লিক করব। এখন কিন্তু আমার টোটাল অ্যামাউন্ট অফ এক্সপেন্সেস অ্যান্ড ট্যাক্স এটা আসছে 3,36,060 টাকা। হ্যাঁ, এখন আমি সেভ এন্ড কন্টিনিউতে যাব। হ্যাঁ, যাওয়ার পরে স্ক্রল করে আমি নিচের দিকে যাব। এই যে দেখেন ডিফারেন্স আসছে আমার 0।
এখানে আপনাকে জিরো আনতে হবে, যদি জিরো না আনেন তাহলে ওই পেজে গিয়ে কাজ করতে পারবেন না। আচ্ছা, এখন দেখেন এবারের যে গ্রস ওয়েলথ 18,90,000 টাকা, এটাই আপনার নেট ওয়েলথ, এবারে নেট ওয়েলথ। তো এই টাকাটা আগামী বছর হয়ে যাবে এখানে এই নেট ওয়েলথে, এই যে নেট ওয়েলথ এট দ্য লাস্ট ডেট অফ প্রিভিয়াস ইনকাম ইয়ার এখানে। হ্যাঁ, এই জন্য আপনারা কিন্তু রিটার্নটি ডাউনলোড করে রাখবেন, এতে করে আগামীতে আবার রিটার্ন ফিল আপ করতে সহজ হবে। আচ্ছা, এখন আমরা এটাকে সেভ করব। তারপরে আমরা এখানে ক্লিক করে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করব। তো এই পেজে আসার পরে দেখেন ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট এটা জিরো, কারণ আমরা প্রথমেই ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট এটা দেই নাই। তারপরে ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেটস এটা আমরা ক্লিক করেছিলাম, এটা থেকে আমার 76,060 টাকা ইনকাম। হ্যাঁ, এটাই টোটালটা এখানে আছে, যে টোটাল ইনকাম 76,060 টাকা। তারপর স্ক্রল করে আমরা নিচের দিকে চলে যাই, নিচের দিকে যাই, গিয়া দেখেন 7,636 টাকা আপনাকে পে করতে হবে। তো এই 7,636 টাকা কর কই থেকে আসছে? এটা কিন্তু আমি পে করে ফেলেছি, আপনিও পে করে ফেলেছেন। যেমন দুইটা সঞ্চয়পত্রের মাঝে প্রথমটা ছিল 832 টাকা, দ্বিতীয়টা ছিল 954 টাকা। ঠিক আছে, সঞ্চয়পত্র আপনি পে করে ফেলেছেন। তারপরে এফডিআর এ ছিল 4,800 টাকা, আর ডিপিএস এ ছিল 1,050 টাকা। এই টোটাল টাকাটা এখানে দেখাইতেছে, এটা আপনি পে করতেন, কিন্তু আমি তো পে করে ফেলেছি, আপনিও পে করে ফেলেছেন। এখন পে করে ফেলেছেন যে এটা আপনি দেখাই দিবেন, এই জন্য আপনি এখানে যাবেন হ্যাভ ইউ পেড এনি সোর্স ট্যাক্স। আপনি এই যে সোর্সগুলি আছে এগুলি কি পেড করেছেন? আপনি দিবেন ইয়েস, আমি পেড করে ফেলেছি। তাহলে আপনি কি এগুলি আপডেট করতে চান? এই যে ডু ইউ নিড টু আপডেট ইউর ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস, এখানে ইয়েস দিবেন। যখন ইয়েস দিবেন তখন আপনাকে ই রিটার্নের লেজারে নিয়ে যাবে। তো আমি এখানে ক্লিক করলাম, এখন আমাকে ই রিটার্নের লেজারে নিয়ে যাবে। এই যে ই রিটার্ন লেজার, এখানে আসার পরে আপনি এই যে ক্লেম ট্যাক্স সোর্স এখানে ক্লিক করবেন এই ড্রপ ডাউন বক্সে। তো আমি এখানে ক্লিক করলাম, করার পরেই ব্যাংক এফআইজে এটা তো আমার দুইটা, একটা এফডিআর আর একটা ডিপিএস। আমি এখানে ক্লিক করে দিই, এখানে ক্লিক করে দিয়ে আমি ব্যাংকটা সিলেক্ট করব। এফডিআর হলো আমার ট্রাস্ট ব্যাংকে, এই যে ট্রাস্ট ব্যাংক পিএলসি এটা দিয়ে দিবেন, দিয়ে এখানে অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন। অ্যাকাউন্ট নাম্বারটা আপনার ওই রিসিটের মধ্যে আছে, কিন্তু আমি এটা নিয়ে আসছি এখান থেকে। এখানে দেখেন এই যে অ্যাকাউন্ট নাম্বার, ইন্টারেস্ট হলো 48,000 টাকা আর টিডিএস হলো 4,800 টাকা। তো আমি এখানে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিই, তারপরে ব্রাঞ্চ নেম দিয়ে দিবেন সুনামগঞ্জ সদর। ইন্টারেস্ট ছিল 48,000, তাই না, আর টিডিএস ছিল 4,800 দিয়ে দিলাম। দিয়ে আমি এখন সেভে ক্লিক করব। হ্যাঁ, সেভে ক্লিক করলাম, যে নিচে কিন্তু আমার এগুলি সব তথ্য চলে আসছে। তারপরে আরেকটা ছিল আমার ডিপিএস ছিল। হ্যাঁ, তো এটা ছিল আমার ডাচ বাংলা ব্যাংকে, এটা আমার ডাচ বাংলা ব্যাংকে ছিল ডিপিএসটা। এই যে ডাচ বাংলা ব্যাংক পিএলসি এটা দিয়ে দিব, দিয়ে অ্যাকাউন্ট নাম্বারটা আমি এখানে দিয়ে দিব, দিয়ে দিলাম। তারপরে ব্রাঞ্চ এটাও সুনামগঞ্জ। তারপরে ইন্টারেস্টটা কত ছিল এটা দিয়ে দিব, ইন্টারেস্ট ছিল 10,500 টাকা আর টিডিএস হলো 1,050 টাকা। এটা আমি দিব 10,500 টাকা আর টিডিএস হলো 1,050 টাকা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এটা সেভে ক্লিক করব। ওকে, আমার দুইটা কিন্তু চলে আসছে। এখন আমার সঞ্চয়পত্র যে দিয়েছিলাম এটাও আমি দেখাই দিতে হবে, এই জন্য আমাকে সঞ্চয়পত্রে ক্লিক করতে হবে। সঞ্চয়পত্রে ক্লিক করার পরে আপনি এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিবেন। তো এটা দিয়ে আপনি সার্চে ক্লিক করবেন। তো এটা দিলাম, দেওয়ার পরে নো ডাটা ফাউন্ড ফর দ্য রেজিস্ট্রেশন নং। তো হ্যাঁ, এটা দেখাচ্ছে যে এটা নাই। তো আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বার এখানে দিয়ে যখন সার্চে ক্লিক করবেন তখনই আপনি কোন ব্যাংকের মাধ্যমে দিয়েছেন এই ব্যাংক আপনি সিলেক্ট করে দিবেন। যেমন আমি দেখাচ্ছি, মনে করেন এটাই আসছে আপনার। হ্যাঁ, তো এখান থেকে আপনি ব্যাংকটা সিলেক্ট করে দিবেন সোনালী ব্যাংক। সঞ্চয়পত্রে গিয়ে এটা থেকে না, এটা থেকে তো দুইটা দেখাইছি আমি, এফডিআর এবং ডিপিএস। আপনারা সঞ্চয়পত্রে গিয়ে যখন নাম্বার দিয়ে সার্চ দিবেন তখন এরকম ব্যাংকের বক্স আসবে, তখন কোন ব্যাংকে দিয়েছেন সেই ব্যাংকের নামটা এখান থেকে সিলেক্ট করে দিবেন, সোনালী ব্যাংক পিএলসি। ওকে, সোনালী ব্যাংক পিএলসিতে অ্যাকাউন্ট নাম্বার ছিল, আমি দেখে আসি এখানে, এই যে সোনালী ব্যাংক পিএলসি অ্যাকাউন্ট নাম্বার ছিল এটা। এখানে কত 9,540, এটা হলো প্রফিট যেটা আসছে 9,540। তো আমি আগে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে নিই, তারপরে এখানে ব্রাঞ্চ দিয়ে দিলাম। তারপর ইন্টারেস্টটা আমি দিয়ে দিই 9,540 আর এখানে ছিল 954 দিলাম। দেওয়ার পরে আমি সেভে দিব, এই যে নিচে আসছে। তারপরে কিন্তু আমার আরেকটা আছে সঞ্চয়পত্রের মাঝে দুইবার, যেহেতু ওনার দুইটা সঞ্চয়পত্র, এই জন্য এখান থেকে ব্যাংক নেমটা সিলেক্ট করে দিবেন। এটা ন্যাশনাল ব্যাংকে। হ্যাঁ, এটা হলো 8,320 টাকা প্রফিট আর 832 হলো টিডিএস। এখানে 8,320 টাকাটা আগে লিখে দিই, নাহলে মনে থাকবে না। তারপরে এখান থেকে ন্যাশনাল ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এই যে ন্যাশনাল ফিনান্সিয়াল ব্যাংক এটা দিয়ে দিবেন। দিয়ে অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিয়ে দিই, অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিলাম। আর 8,320 টাকা ছিল ইন্টারেস্ট অ্যামাউন্ট, 10%-এ 832 টাকা হলো টিডিএস। এন্টার ব্রাঞ্চ নেম দিব। দেওয়ার পরে যখন আমি সেভ দিব তখন এখানে চলে আসছে। তাহলে সকল টিডিএস, এটা ছিল আমার এফডিআর এর, এটা আমার ডিপিএস এর, এটা হলো আমার সঞ্চয়পত্র 5 লক্ষ টাকার, এটা হলো সঞ্চয়পত্র 3 লক্ষ টাকার। হ্যাঁ, সবগুলি আসছে। আসার পরে আমরা যদি ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাসে যাই,
তাহলে ওই যে দেখেন আমরা সোর্স ট্যাক্স ছিল 7,336 এবং টোটাল পে করেছি আমরা 7,636। ওকে, এখন যদি আমরা রিটার্নে যাই, আবার এই রিটার্নে ক্লিক করব। হ্যাঁ, রিটার্নে আসার পরে আমরা স্ক্রল করে নিচের দিকে যাই। এই যে দেখেন এখন কিন্তু আমার পেয়েবল 0 দেখাচ্ছে। আচ্ছা, এই যে আমি ওইখানে ব্যাংকের মাঝে দেখাইলাম কি আমি এগুলি ট্যাক্স দিয়েছি আগে, ওই ব্যাংকগুলোতে আমার ট্যাক্স দেওয়া হয়ে গেছে, ওইটা আমি দেখাচ্ছি। হ্যাঁ, আর এখানে দেখুন পে নাও এই অপশনটা ঝাপসা হয়ে গেছে, অর্থাৎ এখানে ইনএক্টিভ হয়ে গেছে। এখন এই অবস্থায় আপনি প্রসিড টু অনলাইন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি যদি মনে করেন যে আপনার রিটার্নটা বাংলায় দেখবেন, তাহলে এখানে বাংলা দিয়ে দিবেন। আর যদি ইংলিশে দেখতে চান তাহলে ইংলিশে রাখবেন। হ্যাঁ, তো আমি ইংলিশে রাখলাম। রাখার পরে আমি স্ক্রল করে করে নিচের দিকে যাব এবং একবার এইগুলি সবগুলি আমি চেক করব। চেক করার পরে যদি দেখি সব ঠিক আছে, তাহলে আমি এই যে সাবমিট রিটার্ন এখানে ক্লিক করব। তো আমি যে ক্লায়েন্টের করলাম ওনার সব কিছু ঠিক আছে, এই জন্য আমি সাবমিট রিটার্ন এখানে ক্লিক করব। করার পরে এখানে ওয়ার্নিং দিছে, ডু ইউ ওয়ান্ট টু সাবমিট রিটার্ন। আমি যেহেতু পাঠাবো এই জন্য ইয়েসে ক্লিক করব। তো আমি ইয়েসে ক্লিক করলাম। করার পরে আমি এই যে অ্যাকনোলেজমেন্ট রিসিপ্টটা আমি এখান থেকে ডাউনলোড দিয়ে নেব। তো আমি এখান থেকে অ্যাকনোলেজমেন্ট রিসিপ্টটা ডাউনলোড দেব। এখান থেকে আপনারা এই যে সেভ এস পিডিএফটা সিলেক্ট করে দিবেন, দিয়ে তারপরে যে সেভ এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনি আপনার ইচ্ছা মতো সুন্দর একটি ফোল্ডারে রেখে দিবেন। আমি এটাতে রেখে দিলাম। তারপরে এখানে ট্যাক্স রেকর্ডে যাবেন। রেকর্ডে গিয়ে আপনি এখানে ক্লিক করে এই যে সার্টিফিকেটটা আছে এটা ডাউনলোড দিয়ে নেবেন। তো এটা ডাউনলোড দেওয়ার আগে আপনি টোটাল ইনকাম, নেট ওয়েলথ, পেইড ট্যাক্স এই তিনটা সিলেক্ট করে দিবেন। দিয়ে তারপরে যে ডাউনলোড আছে এখানে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করলাম। ঠিক আগের মতোই আমি এটা সেভ করে ফোল্ডারে রেখে দিব। তো রেখে দিলাম। এরপরে এই যে রিটার্নটা, এই রিটার্নের মধ্যে একটা ক্লিক করবেন, করে এই রিটার্নটাকেও আপনি ডাউনলোড দিয়ে রাখবেন। কারণ আগামী বছর কিন্তু যে নেট ওয়েলথ কত এটা কিন্তু কাজে লাগবে। এটা যদিও অ্যাকনোলেজমেন্টের মধ্যে আছে, তারপরেও এটা আপনি প্রিন্ট দিয়ে এই যে প্রিন্ট এখানে ক্লিক করে সেভ এস পিডিএফ সেভ করে রাখবেন। এটা কয় পাতা দেখেন, এটা হলো 8 পাতার। যেহেতু ওনার সম্পদ কম তাই এটা 8 পাতা আসছে। তো আমি সেভ এখানে ক্লিক করব, দিয়ে এটা আমি সেভ করে দিলাম। তো সব শেষে আপনারা এই যে এখান থেকে লগ আউট হয়ে বের হবেন। তো আমি লগ আউট হয়ে বেরিয়ে গেলাম। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আমার ভিডিওটি আপনাদের একটু হলেও উপকার আসবে। যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু হলেও উপকার আসে, তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গে থাকবেন। আপনারা সকলেই ভালো থাকবেন। খুদা হাফেজ।